আমি মীরা হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টা থেকে। আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি বাংলাদেশ ভারত বন্ধুত্বের দেনা পাওনা। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমরা আমাদের স্টুডিওতে দুই অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে পরিচিত হতে চাই। এছাড়াও অনলাইনে আমাদের সাথে আরও এক অতিথি যোগ দেবেন। আমি পরিচয় পর্বটা শুরু করতে চাই স্টুডিও থেকে। আমার ডান পাশে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান। একই সঙ্গে তিনি বিজেএমই এর সাবেক সভাপতিও বটে, দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সিদ্দিকুর রহমান, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। একই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই এবং স্বাগত জানাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু ভাই, আপনাকেও স্বাগত। একই সঙ্গে এই আলোচনায় অনলাইনে যোগ করে নিতে চাই সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন। মিস্টার তৌহিদ হোসেন, আশা করি আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনাটা আমাদের স্টুডিওর বাইরে গিয়ে মিস্টার তৌহিদ হোসেনের কাছ থেকে বরং আলোচনাটা শুরু করি, তাহলে আমাদের আলোচনাটা সামনে এগিয়ে নিতে বরং সুবিধা হবে। আমি বাড়তি কোনো ভূমিকা দিচ্ছি না। তৌহিদ হোসেন, আপনার কাছে সরাসরি জানতে চাইবো যে আমরা এখন পর্যন্ত যেটা জানছি যে অতি সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের পর তিনি সংবাদ সম্মেলন করেছেন, বা গত কয়েকদিন ধরে আমরা জানি যে বেশ কয়েকটি চুক্তি, 2টি চুক্তি, 5টি নতুন সমঝোতা, 3টি নতুন চুক্তি নবায়ন এবং 10টি চুক্তির কথা শুনছি, যার মধ্যে বিশেষ করে রেল ট্রানজিট, পানির বিষয়, এগুলো খুব বড় পরিমাণ করে আসছে। আমি বরং আপনার কাছে যদি শুরুতেই যেটা জানতে চাইছি, বাংলাদেশের সাথে এই যে ভারতের যে সম্পর্ক দীর্ঘদিনের বলি আমরা, এখন যা সামনে আসছে, এখনও সবগুলোই যে হয়ে যাচ্ছে তেমন কোনো কথা নেই, যা শুনতে পাচ্ছি তাতে করে আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে কতটা সুবিধা পাবে এতে করে? আপনি যে দুটো ইস্যুর কথা বলেছেন, এই দুটোই আসলে প্রধান বলে আমিও মনে করি। একটি হচ্ছে পানির বিষয়টা, আরেকটা হচ্ছে রেল ট্রানজিট। রাইট। দুটোর কোনোটাতেই কিন্তু আমি বাংলাদেশের জন্য খুব বেশি প্রাপ্তি কিছু দেখতে পাচ্ছি না। আমি ঠিক এরকমটি বলতে আমার কাছে ভালো লাগছে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে দুটোতেই তেমন কিছু নেই যাতে আমরা আশ্বস্ত হতে পারি যে আমাদের অনেক কিছু সুবিধা হবে। রেল ট্রানজিট যেটা হবে, আমি বিশেষজ্ঞদের মতামত যেটুকু শুনেছি সেটা হলো যে রুটটা ব্যবহার করা হবে আপনার গেদে থেকে শুরু করে একদম নর্থ বেঙ্গলের শেষ মাথা পর্যন্ত পার্বতীপুর হয়ে, এটা একটু অলরেডি খুব চালু একটি পথ, যেটাতে যথেষ্ট লোড আছে। ভারতীয়, আমরা জানি না ভারতীয় কতগুলো ট্রেন পাস করবে এখানে দিনে বা সপ্তাহে, কিন্তু এটার আর অতিরিক্ত লোড নেওয়ার সক্ষমতা আছে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। এবং এই সুবিধাটি দিতে গেলে যতটুকু মনে হয় যে এখানকে যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে রেলওয়ে, সেটাকে আরও উন্নততর করতে হবে। সেটা করতে গেলে হয়তো বাংলাদেশও খানিকটা বেনিফিট হবে, কিন্তু সেটার ব্যয়কে নির্বাহ করবে সেটা একটা বড় বিষয়। এমনকি যদি ভারত ঋণও দেয়, তো আমরা জানি যে রেলওয়ের আয় দিয়ে সে ঋণ শোধ করা খুবই কঠিন। তো এই বিষয়টা একটা আমি মনে করি যে একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে যে আসলে এখানে আমরা ভারতীয় ট্রেন পাস করার জন্য যে সুবিধা সৃষ্টি করবো সেটা কতখানি ব্যয়বহুল এবং তা কতখানি রিটার্ন পাওয়া যাবে। রিটার্নের ব্যাপারে আমি খুব আশাবাদী না, কারণ আমরা দেখেছি যে ট্রানজিট থেকে যেরকম একটি ফিগার ট্রানজিট বিশেষজ্ঞরা প্রথম দিকে দেখাচ্ছিলেন যে বিরাট অঙ্কের লাভবান হবে বাংলাদেশ, তেমন কিছু হয়েছে বলে এখন পর্যন্ত শুনিনি। তবে নীতিগতভাবে ট্রানজিটে কোনো ক্ষতি নেই, কিন্তু কথা হলো যে প্রথমত এটার কিছু রেসিপ্রোসিটি থাকতে হবে, বাংলাদেশেরও কিছু বেনিফিট আসতে হবে, আর দ্বিতীয়ত এটার ব্যয় নির্বাহ কারা করবে, কিভাবে করবে, সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর তিস্তার পানির ব্যাপারে বরং বেশ পানির বিষয় বলতে গেলে শুধু তিস্তা না বলে আমার মনে হয় তিস্তা এবং গঙ্গা দুটো একসাথেই বলা উচিত। এই কারণে যদিও দুটো সম্পূর্ণ আলাদা ইস্যু, কিন্তু আমরা যদি প্রথমে গঙ্গার কথা ধরি, গঙ্গার পানি বন্টনের যে চুক্তি, সে ব্যাপারে কিন্তু তিস্তার পাশাপাশি এই ব্যাপারেও আপত্তি প্রকাশ করে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রীকে, এবং
উনি বলেছেন যে তারা যে পানি পাচ্ছেন সেটাও বোধহয় যথেষ্ট না, ইত্যাদি ইত্যাদি। এখন তাদের ভাগীরথী হলো পদ্মার একটি বা গঙ্গার একটি ছোট উপনদী, সেটাতে তারা অর্ধেক পানি পাচ্ছেন, তাতেও সন্তুষ্ট হচ্ছেন না। তাহলে তারা কি করে উপলব্ধি করবেন যে গঙ্গার যে মেইন ধারা পদ্মা, সেখানে যে এই স্বল্প পানিতে কী অবস্থা হচ্ছে, সেটা তো তারা উপলব্ধি করতে পারছেন বলে মনে হয় না। এখানে প্রশ্ন আসছে যে 2026-এ তো এটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আমাদের যে 30 বছর মেয়াদি যে চুক্তি আছে, 28 বছর হয়ে গেছে, 26 আর 2 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। তখন কি আবার শূন্যতা দেখা দেবে? তবে একটি বিষয় আমি মনে করি যে পজিটিভ যেটা এসেছে সেটা হলো যে টেকনিক্যাল কমিটিকে এ ব্যাপারে নেগোসিয়েশন শুরু করার নির্দেশ দিয়েছেন দুই প্রধানমন্ত্রী। এটি একটি ভালো উদ্যোগ। আমি মনে করি যে আরও আগেও করা যেত, কিন্তু এখনও যদি শুরু করা যায় তাহলে এটা কোনো যাতে ভ্যাকুয়াম যাতে না হয়, ট্রিটি ভ্যাকুয়াম যাতে না হয়, সেটা নিশ্চিত করতে হবে। এখানে একটি প্রসঙ্গ আছে যেটা, সেটা হলো যে যেই চুক্তিটা আছে এটা ভালো মন্দ দুই পক্ষের জন্যই কেউই পুরোপুরি সন্তুষ্ট না, কিন্তু মনে হচ্ছে যে বোথ সাইডস ক্যান লিভ উইথ ইট, যেটাকে বলা হয় আর কি, যে দুই পক্ষই এটা দিয়ে চলতে পারছে। যদি তাই হয় তাহলে এটা দীর্ঘমেয়াদে বা এমনকি স্থায়ীভাবে রিনিউ করাও যেতে পারে বলে আমি মনে করি। এটা নিয়ে নেগোসিয়েশন খুব বেশি কিছু করে লাভ নেই, কারণ নেগোসিয়েশন করতে গেলে দুই পক্ষই আরও বেশি পানি চাবে, কিন্তু কোনো পক্ষই তাতে রাজি হবে বলে আমার মনে হয় না। কাজে এটা খুব তাড়াতাড়ি একটি টেকনিক্যাল কমিটি রিপোর্ট দিয়ে দিলে রাজনৈতিক পর্যায়ে সেটা যদি অনুমোদন হয় তাহলে একটা দীর্ঘমেয়াদী একটা রিনিউয়ালের দিকে যেতে পারি। পাশাপাশি যেটা প্রভিশন ছিল যে পানি অ্যাডিকুয়েট নেই, দুই পক্ষই স্বীকার করে ফারাক্কা পয়েন্টে, এবং এটা পানি বাড়ানোর ব্যবস্থা করতে হবে। বাড়ানোর ব্যবস্থা শুধুমাত্র ভারতে এবং নেপালেই হতে পারে, ডাউনস্ট্রিমে তো পানি বাড়ানো যাবে না। কাজেই এ ব্যাপারে আমার মনে হয় যে নতুন করে আমাদের উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে গঙ্গার পানি প্রবাহ শুকনো সিজনের জন্য বাড়ানো যায়, আগে কিছু পানি ধরে রেখে। বস্তুত 5 মাসের মধ্যে 2 মাস সময় খুবই ক্রুশিয়াল, অন্তত ওই সময়ে পানি 15-20 হাজার কিউসেক পানি বাড়ানোর মতো যদি রাখা যায় তাহলে আমরা ক্রাইসিস থেকে দূরে থাকতে পারি দুই পক্ষ। মোহাম্মদ তৌহিদ হোসেন, আপনি আমাদের সাথে থাকুন। আমি তো প্রারম্ভিক আলোচনায় তিস্তার প্রসঙ্গটা আসছি একটু পরে, আমার সাথে আরও আমার অতিথিরা আছেন স্টুডিওতে। আমি প্রারম্ভিক আলোচনায় সবার মন্তব্যটা একটু করে শুনে নিই, তারপরে আমি আরও সামনে এগিয়ে যেতে চাই। আমি সিদ্দিক ভাইয়ের কাছে আসবো, কিন্তু তার আগে একটু শামসুজ্জামান দুদুর কাছে যেতে চাই। বিশেষ করে আমরা লক্ষ্য করছি বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে অনেক সতর্ক প্রতিক্রিয়া জানানো হচ্ছে। সেখানে আপনাদের দলের মহাসচিবই বলছেন যে মানে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবার আশঙ্কা করছেন। মানে এই সতর্ক প্রতিক্রিয়ার কারণটা কি মানে বিএনপির কাছে? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক সিদ্দিক সাহেবকে ধন্যবাদ, এবং অনেক দূরে আছেন তৌহিদ সাহেব, তারপরও তাকে শুভেচ্ছা। আর যারা দেখছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। সরি, বিএনপি যেটা মন্তব্য করেছে, বিএনপির পক্ষ থেকে বিএনপির মুখপাত্র মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব স্পষ্ট করেই বলেছে, যেমন যে দুটো প্রসঙ্গ নিয়ে এখানে আলোচনা হলো, বিশেষ করে রেল আর তিস্তা। তো রেলের ব্যাপারটা এরকম, এটা সরাসরি তারা করিডোর হিসাবে ব্যবহার করতে চাচ্ছে। তো এই করিডোর মানে রেলটা আপনার কি নিয়ে যাবে, কি প্রয়োজন, কিসের জন্যে, এইগুলো কিন্তু চুক্তিতে উল্লেখ নাই। সিকিউরিটির ব্যাপারটা আপনি চিন্তিত? মানে 100% সিকিউরিটির ব্যাপার আছে, কারণ এর উদ্দেশ্য হচ্ছে যে 7টি রাজ্য, যে রাজ্যে এই পথটাকে দেখানো হয়েছে, সেই জায়গাটায় তারা বিদ্রোহটা দমন করতে চায়, তারা এই করিডোরকে যে ব্যবহার করতে চায়। তাহলে বাংলাদেশ কেন এই শত্রুতার মধ্যে পড়তে যাবে? এই 7টি দেশের, 7টি রাজ্যের জনগণের থেকে বিচ্ছিন্ন হবে কেন? যেমন স্পষ্ট করে বলা হয়েছে যে আমরা ভারতীয় জনগণের বিপক্ষে না, আমরা এই সরকারের বিপক্ষে, যেই সরকার 7 মার্চের মতো, 7 জানুয়ারির মতো নির্বাচনকে সমর্থন না, এই দেশের গণতন্ত্রকে ভণ্ডুল করেছে, স্বাধীনতাকে বিপন্ন করেছে। সেই জায়গায় যদি মাথায় রেখে এই করিডোরে চিন্তা করেন, তাহলে সংবিধান এখন আপনার মৌলিকত্ব হারায়। কারণ আমরা লড়াই করে, যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে, এবং সংবিধানে স্পষ্ট করে বলা আছে দেশে দেশে যারাই স্বাধীনতার জন্য লড়াই করবে
তাদের প্রতি আমাদের হৃদয় অকুণ্ঠভাবে সমর্থন থাকবে, যেমন ফিলিস্তিন নিয়ে আছে। তো আমার এই জায়গাটার প্রশ্নটা হচ্ছে যে কোনো দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব হতে পারে, এই জায়গাটায় কোনো ইয়ে নেই। পার্শ্ববর্তী দেশের সঙ্গে তো অবশ্যই হতে পারে, কিন্তু সেটা সমতা ভিত্তিক হতে হবে। সমতা ভিত্তিক। আপনার 15 থেকে 17 বছরের আশ্বাস আমরা শুনে আসছি, আমাদের সরকারের কথা বাদ দেন, ভারতে আশ্বস্ত করেছে, কংগ্রেস থেকে শুরু করে সেখানে সরকার পরিবর্তন হয়ে বিজেপি আসছে, কিন্তু এই আশ্বাসই থেকেছে। এবার তো এই যে আলোচনাগুলো, যে চুক্তিগুলো, সেই চুক্তি আলোচনার ভিতরে তিস্তা ছিলই না, পানি ছিলই না, কিন্তু সেখানে গিয়ে আপনার গঙ্গা প্রসঙ্গটা বাত কি বাত আলোচনার প্রেক্ষিতে তাদের, আমাদের পার্শ্ববর্তী যে অঙ্গরাজ্য যেটি ওয়েস্ট বেঙ্গল, তার মুখ্যমন্ত্রী যে ভাষা ব্যবহার করছে, এটাতে মনে হচ্ছে যে এটা মানে সাজানো গেম। কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটি রাজ্য সরকারের সম্পর্ক কি হবে সেটা তাদের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই প্রসঙ্গটা এখানে আসছে কেন? আমি তো পানি পাই নাই, এমনকি গঙ্গার পানিও কিন্তু সহজভাবে আমরা পাই নাই। এটা জাতিসংঘের মধ্য দিয়ে শহীদ জিয়া রহমানের সময় থেকে এটা আমরা পেয়েছিলাম। তার আগে ফারাক্কা মিছিলের প্রশ্ন দেখা দিয়েছিল। এমন বন্ধু যে জাতিসংঘে উত্থাপনের আগে কিন্তু এই চুক্তি হয় নাই, তার ধারাবাহিকভাবে পরবর্তীতে গঙ্গা চুক্তি হয়েছে, যেটি হয়তো আবার রিনিউর প্রশ্ন এসছে, কিন্তু সেই জায়গাটায় পরবর্তী চুক্তিতে গ্যারান্টি ক্লোজ যেটা ছিল 45,000 কিউসেক পানি, সেই গ্যারান্টি ক্লোজটাও কিন্তু পরবর্তীতে ভারত সরিয়ে দিয়েছে, যেটি আগের চুক্তিতে ইন্দিরা গান্ধীর সঙ্গে জিয়া রহমানের যে চুক্তি সেই সময় ছিল। সেই জন্য আমি বলবো এই অসমত ভিত্তিক যে সম্পর্ক, এটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না। কিন্তু রাষ্ট্রের এক্সিকিউটিভ হেড তিনি যে মানে ব্যাখ্যাটা দিচ্ছেন, তিনি তো ইউরোপের অনেক কান্ট্রির উদাহরণ তুলেই বলছেন যে সেখানে তো বর্ডারও নেই। এক্ষেত্রে একটা দেশ আরেকটা দেশকে ট্রানজিট দিলেও ক্ষতি কি? মানে এক্সিকিউটিভ হেড বলার আছে, ভারত ইউরোপ না, বাংলাদেশ ইউরোপ না। আমাদের ভারত ইউরোপে ওই কাঁটাতারে গুলি করে মারে না, ইউরোপে এইভাবে পানি কেড়ে নেয় না। 17-18 বছর 30 বছর ধরে একটি তিস্তা ব্যারেজের আলোচনা থাকে না, এটা ইউরোপে নেই। মানে এটি অমানসিকতা পূর্ণ। আমি খালি ইউরোপের কথা তুলব বাত কি বাতের জন্যে। এই আর ভারত আর বাংলাদেশের যে সম্পর্ক, এখানে বাণিজ্য ক্ষেত্রে আমার মনে হয় যে এই আলোচনাতে উনি আরো ভালো বলতে পারবেন যে অসমত ভিত্তিক যে ঘটনাগুলো আমাদের বর্তমানে অবস্থায় এসে দাঁড়াইছে, সেটি ইউরোপ আর তার পার্শ্ববর্তী দেশ নিয়ে আলোচনা। উনি ওই প্রসঙ্গটা তুলে বলার চেষ্টা করেছেন যে সাধারণত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এই ধরনের একটি পার্শ্ববর্তী দেশের সাথে ধরনের এই ধরনের চুক্তিগুলো হয়, সমঝোতাগুলো যখন হয়, তখন একটা দেশ বিক্রি করে দেয়া হচ্ছে বলে রাজনৈতিক রেটরিক তৈরি করা হয়। আদৌ আছে নাকি? 7 জানুয়ারি নির্বাচনের পরে আমরা যুদ্ধ করেছি মানুষের অধিকারের প্রশ্নে, আমরা যুদ্ধ করছি গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্রে আপনি মানুষ একটা ভোট দিতে পারে না। প্রথম আলোতে লেখে, আপনি এটা নিশ্চয়ই জানেন, যে তার মৃত বাপ এসে ভোট দিয়ে গেছে। শেষ জানতে চেয়েছে, একটু যদি বলতেন আমার বাবার সঙ্গে তো দেখা হতো। তার মানে এখানে ভোটের তারাই দেয়, তারাই সব কিছু করে, তারাই সব কিছু নিয়ন্ত্রণ করে। সেই জন্যে আপনার এই যে জিনিসগুলো যেটা ভারত আর আমাদের প্রসঙ্গে আসছে, এটা খুব লজ্জাজনক। জি, সিদ্দিকুর রহমান, আপনি কি বলবেন সেক্ষেত্রে? এই প্রশ্নটা কি সামনে আসবে না? ধরেন আপনি তো বলছিলেন, দুধ ভাই বলছেন যে আপনি ব্যবসা বাণিজ্যের মানুষ, পাশাপাশি ক্ষমতাসীন দলের আপনি শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন, ব্যবসায়ীদের দিকটাও তো চিন্তা করতে হবে। তো সেক্ষেত্রে মানে আমি যা দেখতে পাচ্ছি, যেই ধরনের কথাগুলো বলা হচ্ছে যে আমাদের সাথে তাদের চিকিৎসা, পড়াশোনা বা যোগাযোগ, অনেক কিছু, সব ক্ষেত্রে তো আমাদেরকে কি খরচ করতে হবে, আমাদের আসলে লাভটা কি? না দেখেন, প্রথমত হলো যে স্বাধীনতা যুদ্ধে ভারত যেভাবে আমাদেরকে সহায়তা করেছে এবং তারা আমাদের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সাথে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু যুদ্ধ করে আমাদেরকে স্বাধীনতাটা এনে দিয়েছে, একথা তো অস্বীকার করার কিছু নাই। তো সেইখানে যুদ্ধের পরে অনেক দেশে আছে যেখান থেকে সৈন্য কখনোই সরায়নি, কিন্তু আমাদের এখান থেকে কিন্তু
সাথে সাথে ইন্ডিয়া সৈন্য সরিয়ে নিয়েছে। তাহলে ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময়, এটা আমরা বলি, আওয়ামী লীগ মনে করে, কিন্তু দুদুভাইরা মানে বিএনপি কখনোই ভারতকে আপন মনে করে না। তারা সবসময় এই ধরেন আমরাই জানি যে এক সময় এই যে আসামে এই যে বিভিন্নভাবে এই বর্ডার কিন্তু ইন্ডিয়াকে পাহারা দিয়ে রাখতে হতো, কিন্তু আওয়ামী লীগের সময় কিন্তু সেই জিনিসগুলো তাদেরকে করতে হচ্ছে না। সবচেয়ে বড় কথা হলো যে কানেক্টিভিটি যদি থাকে তাহলে সেখান থেকে ট্রেন চললে তো ট্রেনে আপনিও যাবেন, আমিও যাব, আমার দেশের লোকও তো যাবে, আবার আমার দেশের লোক আসবে, এবং ওই 7টা যে 7 সিস্টার আছে তাদের জনগণের সাথে আমাদের শত্রুতা কেন হবে? তাদের মধ্যে তো আরও আমরা কানেক্টিভিটিটা ইজি করে দিলাম। তো সেই জায়গার মধ্যে এটুকু তো পাশাপাশি দেশে এটা থাকতেই পারে, এবং এটা হওয়াই বাঞ্ছনীয় যে যত কানেক্টিভিটি বাড়বে তত আপনার ব্যবসা বাড়বে, তত তার সাথে সম্পর্ক বাড়বে। আমরা ওখানে আপনি বলছেন যে লেখাপড়া বা স্বাস্থ্য, আমরা ডাক্তার দেখাইতে সেখানে যাই, এটা সত্য কথা, আমরা যাই ওখানে, কারণ আমাদের থেকে ওখানে খরচও কম, চিকিৎসা উন্নত মানের। আমরা যে কানেক্টিভিটি দিয়ে তাদের যে দূরত্বটা আছে সেই দূরত্বটা অনেক কমিয়ে দিচ্ছি, তাদের পণ্য বহনের যে বিষয়টা সেটা অনেক সাশ্রয় করে দিচ্ছি। আমাদের তো ব্যবসা নিঃসন্দেহে আপনি অস্বীকার করবেন কিনা আমি জানি না, চ্যালেঞ্জে পড়বে কিনা, কিন্তু পাশাপাশি আমাদেরও তো অনেক দিনের চাহিদা ছিল যে আমরা নেপালে, ভুটানে, সেখানেও তো আমরা নিয়মিত বিরতিতে আমরা বাণিজ্য করতে চাই, সেটা তো বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে, সেটা তো নিয়মিত হচ্ছে না। সেগুলো তো এখন আলাপ আলোচনা হচ্ছে যে আমরা ভুটান থেকে বিদ্যুৎ আনবো, আমরা নেপাল থেকে বিদ্যুৎ আনবো, ভুটান নেপালের সাথেও ঠিক এই সিমিলার ওয়েতেই কিন্তু কানেক্টিভিটিটা হবে। তো আপনাকে তো একটা জায়গা থেকে শুরু করতে হবে, এবং আমাদের সাথে ইন্ডিয়ার সাথে যে বর্ডার এবং যেভাবে আমরা তাদের সাথে এখন আসি, ইন্ডিয়াকে ভারতের সাথে আমরা কখনো অস্বীকার করতে পারবো না যে তারা আমাদের অত্যন্ত পরম বন্ধু। এখন সেখানে যদি আমরা মনে করি যে দেশ বিক্রি করে দিয়েছি, তাহলে তো ওই যখন যুদ্ধের পরে যখন তাদের সৈন্যরা এখানে ছিল তখনই তারা যাইতো না, যদি সেরকম কিছু হইতো। তো সেরকম ঘটনা তো কিছু ঘটেনি। আবার ইউরোপের কথা যেটা মাননীয় প্রধানমন্ত্রী আজকে তার ইয়েতে বা প্রেস কনফারেন্সে যেটা বলেছেন, সেটা একটা উদাহরণ দিয়েছেন যে হ্যাঁ, ওখানেও তো কোনো বর্ডার নাই, তো ওখানে তো যাতায়াত করতেছে এক দেশ থেকে আরেক দেশে। আমি যেমন সুইজারল্যান্ড থেকে যখন আমরা ফ্রান্সে ঢুকি, তখন শুধুমাত্র গাড়িতে গেলে শুধুমাত্র একটা শব্দই ইউজ হয় যে এখান থেকে ফ্রান্স শুরু হলো। তো এইরকমভাবে কানেক্টিভিটি হইলে তো কোনো ক্ষতি নাই। আমার সাথে তো তার সাথে শত্রুতা না, তার সাথে তো বলতে হচ্ছে না। যে কথাটা উনি বলছে যে তার কাটার বেড়া দিয়ে গুলি করে মারে না, তার কাটার বেড়া তো অনেক আগের থেকেই দেওয়া হয়েছিল, যেহেতু এখানে বিভিন্ন রকমের বিচ্ছিন্নতাবাদীরা ছিল বিদায় কিন্তু তারা এই তার কাটার দিয়েছিল। এবং এখন তো অনেক জায়গায় তার কাটার নাই, এবং এখন আপনি কয়টা লোক আর এরকম সীমান্তে মারা যাচ্ছে, বা হয়তো কোনো কারণ ছাড়া তো আর কেউ যাচ্ছে না, হয়তো কোনো সময় হয়তো ভুলে হতেই পারে, এটা পাশাপাশি দেশ, বা আমরা ইউরোপের মতো যে একেবারে হয়ে গেছি এটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীও বলেননি। হ্যাঁ, এটা আমরা চেষ্টা করছি যে হ্যাঁ, একটা পার্শ্ববর্তী দেশগুলো যেমন নেপাল, ভুটান, এই ইন্ডিয়া, এদের সাথে আমাদের একটা সম্পর্ক, রিজিওনাল একটা সম্পর্ক ভালো হইলে আমাদের জন্য উপকার, তাদের জন্য উপকার। ভারত যেহেতু বড় দেশ এবং তাদের অনেক কিছুই আমরা ইম্পোর্ট করি সেখান থেকে, সেই জিনিসগুলো তো আমাদের অনেক সহজ হবে। তো সেই জায়গার মধ্যে তো আমি দেখি না যে কোনো রকমের কোনো ভুল সিদ্ধান্ত এখানে হয়েছে। বা কিন্তু আপনি যদি মোহাম্মদ তৌহিদ হোসেনের একটা বক্তব্য শোনেন, 2010 সালের উদাহরণ দিয়ে তিনি বলছিলেন যে ধরেন সেই সময় যে ট্রানজিট সুবিধা দেওয়া হলো, এখন 2024 গত 14 বছরও যদি আমরা হিসাব টানি, এই যে করেছিলাম আমরা সুবিধাগুলো দিয়েছিলাম, আমরা কি পেয়েছি? মানে আমরা আর্থিক হিসেব দিয়েও যদি হিসাব করতে চাই, লাভটা কোথায় আসলে? লাভ তো একটাই, আপনার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকা, সেটাই তো সবচেয়ে বড় লাভ। পার্শ্ববর্তী দেশের সাথে যদি সবসময় আপনার সাথে একটা যদি যুদ্ধ ভাব থাকে, তাইলে তো আপনার কোনো সময় শান্তি আসবে না। পৃথিবীর অনেক জায়গায় সেই জিনিসটা আছে, আমরা এখন দেখতেছি। এখন সারা বিশ্বেই একটা অস্থির অবস্থার মধ্যে আছে। সেই জায়গার মধ্যে তো আমরা দুই দেশ অত্যন্ত ভালো একটা পরিবেশের মধ্যে বসবাস করছি, এবং এখানে যখন যার যেটা স্বার্থে লাগে সেই জিনিসটাই তো তারা সেটা ব্যবহার করতে পারতেছে। এখানে তো এমন কোনো কিছু নাই। হ্যাঁ, মাঝে মধ্যে যে দুই একবার যে এই জিনিসগুলো হয়েছে, যেমন আমাদের চাল দরকার, চালের
টেরিফ বাড়িয়ে দিয়েছে বা পেঁয়াজ আমরা সময় মতো পাইনি, সেই জিনিসগুলো নিয়েও কিন্তু এগ্রিমেন্ট হয়েছে। এখন তারা আমাদেরকে কতটুকু চাল দিবে, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু চাল দিবে, ততটুকু পেঁয়াজ দিবে, এবং এই সব জায়গার মধ্যে আর তারা এরকম করবে না। সেই কথাগুলো তো হয়েছে এবং সেগুলো এগ্রিমেন্টই হয়েছে, তো আলাপ আলোচনা হয়েছে। তো সেই জায়গার মধ্যে তো তাদের সাথে আমরা আলাপ আলোচনাগুলো আগের থেকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছি। যেমন ছিটমহলের কথা বলেন, এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তো ছিটমহলের সমস্যাগুলো সমাধান করেছেন। কই আগের সরকারগুলো তো সেরকম ভাবে কোনো কিছু করতে পারেনি। তো আপনি যদি পার্বত্য চট্টগ্রামের প্রবলেম বলেন, সেটাও আওয়ামী লীগ সরকার সমাধান করেছে, ছিটমহলের সমাধান করেছে। এখন এখানে কানেক্টিভিটি বাড়িয়ে যদি তাদের সাথে আমাদের সাথে রিলেশন ভালো হয়, আমরা যদি তিস্তার পানি ধরে রাখতে পারি, সেটা তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সেটা এখানে করা হবে। জি, তিস্তা চুক্তি নিয়েও তো এক ধরনের মানে এক ধরনের ধোঁয়াশার মতো, কারণ আমরা কয়েকদিন আগে দেখছিলাম প্রধানমন্ত্রী আপনার সংসদে তিনি বলছেন চীনের কাছে সহায়তা, এখন দেখছি তিনি আবার ভারতের দিকে, তিনি নানান পক্ষে হয়তো সম্পর্কের সাথে ডিল করার চেষ্টা করছেন, কিন্তু নিরাপত্তার বিষয়টা দুদু ভাই তুলছিলেন যে বাংলাদেশের কোনো জায়গায় যাচ্ছে না। ট্রানজিটের বিষয়টিতে বলছেন যে রেল ট্রানজিটে সেখান থেকে কি যাবে না যাবে সেই বিষয়ে একটা সন্দেহ আছে বা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আমি মিস্টার সচিবের কাছে জানতে চাইবো, পররাষ্ট্র সচিব যিনি ছিলেন তৌহিদ হোসেনের কাছে, আমাকে সময় দেন একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে বাকি আলোচনাটা করি। নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায় যেতে চাই সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনের কাছে। মিস্টার তৌহিদ হোসেন, আমি জানি না বিরতির আগে যে আলোচনা হয়েছিল আপনি সেটা কতটুকু শুনতে পেরেছেন। আমার আলোচনার জায়গাটা বা একটু আগে যে আলোচনা থেকে আমরা জানতে পারছি বা বুঝতে পারছি অনেকেই হচ্ছে সেখানকার, বিশেষ করে দুদু ভাই নিরাপত্তার প্রসঙ্গটিকে বেশ বড় করে তুলছেন। আমরাও জানি যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে উত্তরের সাথে পূর্বাঞ্চলে যেসব রাজ্যগুলো আছে সেগুলো তো এক ধরনের দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে। আমরা তো জানি না আসলে যে ভারত আসলে এই রেলপথ কীভাবে ব্যবহার করতে চাইবে, যদি চায় তাদের দুঃসময়ের সময়, তাহলে সেটা আসলে বাংলাদেশ কীভাবে ডিল করবে বা কি সেটাও কোনো ধরনের সিকিউরিটি পারপাসের চিন্তা হয়ে উঠতে পারে কিনা? আমি কয়েকটা বিষয় এখানে বলবো। এখনও যে প্রশ্নটা আপনি করলেন সেটাতে আমার বক্তব্য হচ্ছে যে ভারতের ইনসার্জেন্সি সমস্যাটা আগের চেয়ে অনেক কমেছে, যদিও সাম্প্রতিককালে মণিপুরে এটা আবার বেড়ে গেছে। ইনসার্জেন্সি দমনের জন্য সত্যিকার অর্থে তাদের এই ট্রানজিট খুব বেশি যে কাজে লাগবে তা না। এটার জন্য যেটুকু ফোর্স প্রয়োজন, যেটুকু আর্মস অ্যামিউনিশনস দরকার, সেটা তারা এমনকি তাদের চিকেন স্নেক দিয়েও নিয়ে যেতে পারে। ভারতের দুশ্চিন্তা হচ্ছে যে যদি চীনের সাথে কখনো একটি সংঘাতে তাদের জড়াতে হয়, যেটা সম্ভাবনা কখনোই উড়িয়ে দেওয়া যায় না, তখন চিকেন স্নেক যেটা শিলিগুড়ি করিডোর, সেটা হয়তো কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, তখন তাদের বিকল্প পথ প্রয়োজন হবে এবং বাংলাদেশকে তারা সেই বিকল্প পথের কথা চিন্তা করতে পারে। এখন আমি জানি না আমাদের চুক্তিতে থাকবে কিনা যে কোনো ধরনের কোনো সামরিক সরঞ্জাম ট্রান্সপোর্ট করা যাবে না, এটা থাকবে কিনা সেটা আমি জানি না। কিন্তু এরকম সিচুয়েশনে যদি কোনো কারণে, আমি একেবারেই তাত্ত্বিক ভিত্তিতে বলতেছি, এটা হবে আমি সেটা বলছি না, যদি কোনো কারণে সামরিক সরঞ্জাম চীনের সাথে সংঘাতের প্রেক্ষিতে সামরিক সরঞ্জামের দিক দিয়ে যাওয়ার চেষ্টা হয়, সেটা কিন্তু চীন একটি বৈরী আচরণ হিসেবে দেখতে পারে বাংলাদেশকে, যে বাংলাদেশ তার প্রতি বৈরী আচরণ করছে। এটা একেবারেই ফারফেচড আমি মনে করি না এই পরিস্থিতির সৃষ্টি হবে, কিন্তু তাত্ত্বিক ভিত্তিতে এটা বলা যায়। দুটো ছোট ছোট পয়েন্ট আমার সহকর্মী যারা এখানে রাজনীতিবিদরা যেসব কথাবার্তা বলেছেন তার থেকে আমি একটু কমেন্ট করতে চাই। প্রথমত, দেশ বিক্রি নিয়ে তারা ঝগড়াঝাটি করুন, এটাতে আমার কিছু নেই। আমি যেটা দেখছি, এক হচ্ছে যে গত 2-3 বছরে বর্ডার কিলিং নিয়ে ভারতের ন্যারেটিভ পরিবর্তন হয়েছে। তারা বলছে যে যতদিন অপরাধ থাকবে ততদিন বর্ডার কিলিং থাকবে এই ধরনের, এবং আমি অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, শুধু আমাদের এখানে আমার যে সহ বক্তা আছেন উনি নয়, আমাদের সরকারের অনেকের মাঝেই অনেকটা যেন ভারতীয় অবস্থানটাকে গ্রহণ করার মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার মানে পৃথিবীর কোন বর্ডার আছে যেখানে অপরাধ হয় না, কোনোখানে কিন্তু গুলি করে মারে না মানুষ। দিস ইজ দ্য অনলি বর্ডার যেখানে নিয়মিত মানুষকে গুলি করে মারা হয়, এবং সাপোজিটলি বিটুইন 2 মোস্ট ফ্রেন্ডলি কান্ট্রিজ। এখানে আমি একটু কথা বলে নিই, সেটা হলো যে দুটো সরকারের ভিতরে অত্যন্ত চমৎকার সম্পর্ক আছে, এটা আমরা সবাই জানি। কিন্তু ভারতের এই একটি বিষয়ে মানুষের মধ্যে ক্ষোভ আছে। আমি জানি না যে রাজনীতিবিদরা কতটুকু সেটা উপলব্ধি করেন নাকি তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে এই একটা বিষয়ে, এবং এই একটা বিষয় যেটা ভারত চাইলে বন্ধ করতে পারে। আপনার কথা একদম স্পষ্ট। দ্বিতীয় হলো তিস্তা প্রসঙ্গ। দ্বিতীয় হচ্ছে তিস্তা প্রসঙ্গ। তিস্তা প্রসঙ্গে আমি শুধু দুটো কথা বলবো। একটা হলো যে আমরা যে
প্রজেক্ট নিতে যাচ্ছিলাম, সেই প্রজেক্ট নিতে যাওয়ার কারণই হলো ভারত। যেহেতু ভারত একতরফাভাবে শুকনোর দিনে সম্পূর্ণ পানি উইথড্র করছে, একটু পানিও ছাড়ছে না তিস্তাতে, কাজেই আমাদেরকে বাধ্য হয়ে অন্তত কিছুটা পানি যাতে আমরা ধরে রাখতে পারি, আসলে সম্পূর্ণ সমাধান হবে না, আংশিক সমাধানের জন্য এই প্রকল্পে আমরা যাচ্ছিলাম। চীনের সাথে কথাবার্তা হচ্ছিল, হঠাৎ কেন ভারত সেখানে অর্থায়নের কথা তুললো এই কারণে যে এই এলাকায় চীনের কোনো ফুটপ্রিন্ট ভারত চায় না তার সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে। এবং আমাদের প্রাক্তন যে পরিকল্পনা মন্ত্রী আছেন উনি নিজে বলেছেন, আমি অন্যদের কথা বলছি, উনি বলেছেন যে ভারতের ব্যুরোক্রেসির যে সিস্টেম তাতে করে এই প্রকল্পে ভারত জড়িত হলে এটা দীর্ঘসূত্রতায় পড়বে এবং সহজে এটা শেষ হবে না, আর যদি চীন করে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ। থাকুন আমাদের সাথে। আপনি আপনার প্রসঙ্গগুলো যেগুলো বলেছেন আমার কাছে মোটামুটি স্পষ্ট। সিদ্দিকুর রহমান, আপনি কি বলবেন যে সীমান্ত হত্যা নিয়ে যেটা তৈরি ভাই বলছিলেন যে আসলে ভারতের ন্যারেটিভটাকে আসলে আওয়ামী লীগ বা সরকারের লোকজন এত সহজে না, সীমান্ত হত্যা কখনোই আমরা বলি না যে এরকম হওয়া উচিত, এবং এটা সবসময় প্রতিবাদ জানানো হচ্ছে এবং তাদের সাথে প্রায় আমাদের বিজিবি এবং ওদের বিএসএফ তাদের সাথে বৈঠক হয়, এবং সীমান্ত হত্যা আমার মনে হয় যে অনেকাংশেই কমেছে, অনেক আগে যেরকম ছিল সেরকম কিন্তু পরিসংখ্যান তা বলে না, খুব বেশি পরিসংখ্যান তা বলে না, বরং এটাও বলে যে এই সমস্ত এই সফর কি আগের সফরেও প্রধানমন্ত্রী যখন ভারতে তখনও বাংলাদেশের কুমিল্লা সীমান্তে সীমান্ত হত্যাকাণ্ড ঘটেছে। হ্যাঁ, এটা 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 কারোরই কাম্য না, এটা আমরাও কখনো চাই না কোনোভাবেই। দুইটা এত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে এই সীমান্ত হত্যাটা অবশ্যই বন্ধ করা উচিত, এবং সরকার সেই ব্যাপারে অত্যন্ত আন্তরিক যে তাদের সাথে এই সীমান্ত হত্যা কিভাবে বন্ধ করা যায়। এবং যেটা তহিদ সাহেব বলেছেন যে পৃথিবীর সব জায়গায় সব সীমান্তেই অপকর্ম আছে, অপকর্ম থাকা মানেই যে তাকে গুলি করে তাকে আইনের আওতায় নেওয়া যাইতে পারে, সেই রকম একটা জায়গায় যাওয়া উচিত। কোনোভাবেই সীমান্ত হত্যাটা এটা আমরা কেউই চাই না। এর বাইরে আর তিস্তার পানির কথা যেটা বলেছে, যেটা আপনার ট্রানজিট প্রসঙ্গে তিনি এটা কি বলছিলেন যে আসলে চীন একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, এখানে চীন ঢুকলে মানে তো অবশ্যই ইন্ডিয়া চাবে না, এটা স্বাভাবিকভাবেই যে এখানে চীন আসুক, বা এখনো চীন তো কখনো চাইবে না যে, ভারত কখনো চাইবে না যে চীন এখানের মধ্যে ঢুকুক, এটা কিন্তু ভারত চাবে না চীন আসুক। হ্যাঁ, স্বাভাবিকভাবেই তাদের নিজেদের বিষয়। তা আমরা মনে করি যে ভারত করলে সময় লাগবে, যেটা তো ইচ্ছা বলছে হতে পারে, তবে আমরা যদি সময় না লাগাই, এবং এখন পর্যন্ত যেহেতু কোনো এগ্রিমেন্ট হয়নি, সেজন্য এগুলো তো আলাপ আলোচনার বিষয়, এবং কিভাবে হবে তখন আমরা বলতে পারবো যে আসলে কি হতে যাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু এটা একেবারেই কোনো রকমের কোনো চুক্তি বা কোনো কিছু হয়নি। তো সেখানে আলাপ আলোচনার ভিত্তিতে যেগুলো আমাদের সমস্যা আছে, আমরা যেগুলো সমস্যা মনে করব, সেগুলো আমাদের সরকার সেগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং সেই অনুযায়ী হবে। এটা তো একতরফাভাবে তো কিছু হবে না, কারণ একতরফাভাবে হইলে অনেক আগেই হইতো, যেটাই হইতে হচ্ছে বাংলাদেশের আপনার বাংলাদেশের কাছ থেকে পারমিশন নিয়ে করতে হয়েছে। জি, শামসুজ্জামান দুদু, এই চীনের প্রসঙ্গটাকে আপনি আসলে কীভাবে দেখেন? মানে যদি এইভাবেও আমরা বলি যে প্রধানমন্ত্রী আসলে দুপক্ষকেই তো ব্যালেন্স করে তিনি আগাচ্ছেন, এখানে তার দুর্বলতাটা দেখার কি আছে? আসলে একজন স্টেট হেড হিসেবে তো তিনি সবচেয়ে রাষ্ট্রের দেশের সবচেয়ে সুবিধাজনক বা সবচেয়ে ভালো যেটা হতে পারে সেটা তো তিনি চেষ্টা করবেন। সেক্ষেত্রে এই ব্যালেন্সিংয়ের জায়গাটাতে আপনার কি মনে হয় কোনো ধরনের লুফলস থাকছে? আমার কাছে যেটা মনে হয়, নিজের অবস্থান সম্বন্ধে যে অতিরিক্ত ভাবনার মধ্যে রাখে, মানে বাস্তব বিবর্জিত চিন্তাভাবনার সঙ্গে যাদের বসবাস, তারা এই দুই পরাশক্তি বলবো। ভারত এখন মানে সমরাস্ত্র উৎপাদনকারী একটি দেশ, চীন তো আগের থেকেই। তো চীনের জনসংখ্যা আর ভারতের জনসংখ্যা, তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের সমরাস্ত্র ক্ষমতা, সেই তুলনায় বাংলাদেশের অবস্থানটা তুলনা করা ঠিক হবে না।
তো আমি যদি এই দুই পরাশক্তিকে ইনভাইট করি আমার যে কোনো একটা মানে কার্যক্রমে, সেটা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শুধু বিপন্ন না, আমাদের অস্তিত্বে টান পড়তে পারে। যদি কোনো সময় ভারত যেমন চীনকে ঠেকাতে চায়, এই ঠেকানোর প্রশ্ন যদি আসে, তাহলে এই করিডোরটা ব্যবহার করতে চাবে। তারা শুধু ভারতকে তখন টার্গেট করবে না, এর প্রতিপক্ষ হিসাবে আমরাও টার্গেটের মধ্যে পড়ব। একইভাবে চীনের যদি উদ্যোগ থাকে, যেটা এখন আমরা তাইওয়ানের দেখছি যে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, যে সে এক ধরনের তাইওয়ানকে নিয়ন্ত্রণ করার পথে, অর্থাৎ চীনকে এখন বহির্বিশ্ব সমূহ করে চলছে। তো সেই কারণে এই চুক্তি বিস্তারিত যদি হতো তাহলে একভাবে পরিমাপ করা যেত। আমি শুধু ট্রেনটা মুভ করিয়ে দেব, ট্রেনটা আদতে কেন মুভ করাচ্ছি, কি আছে, যেটা মুশিউর রহমান সাহেব বলেছিলেন ওই যে ইয়ে দেওয়ার সময়, ট্রানজিট দেওয়ার সময়, যে এক সময় হঠাৎ বলে বসছেন টাকা পয়সা একটা বাণিজ্যদের ব্যাপার না, বন্ধুর কাছে টাকা চাই কি করে। তা আপনি এই যে হিসাব নিকাশের কথা বললেন, ওরা একসময় বলেছিল ট্রানজিট দেওয়ার আগে এটা সিঙ্গাপুর হয়ে যাবে। আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল, এটা দায়িত্বশীল মানে মন্ত্রীরা এই কথা বলেছিল। এখন সেসবের মধ্যে নাই। নতুন যে চুক্তি, সেই চুক্তি যদি তিস্তা পানির প্রশ্নে আপনি দেখেন, তারা তাদের প্রয়োজনগুলো মিটাচ্ছে, আমাদের প্রয়োজনের ক্ষেত্রে তাদের কোনো আগ্রহ নাই। অর্থাৎ আমাদের কিন্তু কৃষি, সভ্যতা বা বেঁচে থাকা যাই বলেন, এই পানি তিস্তা এবং গঙ্গা, তিস্তা এখন ভাসিয়ে দিয়েছে, এখন আমাদের পানির প্রয়োজন ছিল না, এখন ওই অঞ্চল একেবারে বন্যা কবলিত। সেই কারণে তারা তাদের স্বার্থে তারা এগোতে চাচ্ছে। হ্যাঁ, যে কোনো দেশের স্বার্থে তার স্বার্থে এগোতে চাবে। আমার স্বার্থ আমি রক্ষা করতে চাইবো কিনা, আমি কি তার কাছে কৃতদাস সুলভ মানে নতজানু ভূমিকা নিব কিনা। তা আমার কাছে মনে হয়েছে ওই একটু আগে বললাম 7 জানুয়ারি নির্বাচনের মধ্যে তো ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। ক্ষমতায় থাকার লক্ষ্যে সবকিছুতে আমি উদার, যেটা নির্বাচন না সেটাকে নির্বাচন হিসাবে তারা উল্লেখ করেছে। তাহলে এই বিষয়ে একটু যদি সিদ্দিক ভাইয়ের বিশ্লেষণটা শুনে নেই, মন্তব্যটা যেটা দুদু ভাই বললেন যে আসলে ভারতকে সব দিয়ে যাচ্ছেন যেটা বলা হচ্ছে, সেক্ষেত্রে কি শুধুমাত্র একটাই কারণ যে ক্ষমতায় থাকতে হবে? আমার এই প্রধানমন্ত্রী যিনি আছেন এখন, তিনি কিন্তু এর আগে এই এখন না, আমি এমন কিছু দিয়েছি ভারত সেটা অস্বীকার করতে পারেন, তিনি নিজের মুখেই বলেছেন। না, এটা নির্বাচনের কথা বারবার দুদুভাই বলছেন। নির্বাচন হয়েছে, আমরা দেখেছি কিভাবে নির্বাচন হয়েছে, কিভাবে ভোট হয়েছে, সবকিছু আমরা দেখেছি। কিন্তু এখন যদি একটা দল, যারা সবচেয়ে মানে আওয়ামী লীগের পরে যে দলটি, সেই দলটি যদি নির্বাচনে না আসে এবং পরপর 3 বার নির্বাচনে না আসার কারণে তাদের তো এখন অস্তিত্ব খুঁজে পাওয়াই মুশকিল। এখন তারা কোনো নির্বাচন কি তাদের কাছে নির্বাচন মনে হবে না। এখন কেউ যদি নির্বাচনে না আসে, আমি এক জায়গায় ইলেকশন করতেছি, কেউ যদি না আসে, তাহলে তো সেখানে নির্বাচন নিয়ে কোনো কোশ্চেন করার তাদের অধিকার আছে বলে আমি মনে করি না। তারা নির্বাচন করতো, করে যদি দেখতো যে নির্বাচনে বিশৃঙ্খলা হয়, নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই হয়, এইসব যদি হইতো, তখন তারা বলতো, তাইলে সেটা আমরা মেনে নিতাম। কিন্তু ওনারা প্রতি সময় যে কোনো জায়গায় যে কোনো আলোচনায় প্রথমেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। সেটা তো ধরেন নির্বাচন কেমন হলো বা নির্বাচন প্রশ্নবিদ্ধ সেটা না, দুটোই বিষয়টা হচ্ছে যে ভারতের যে এত অকুণ্ঠ সমর্থন, সেটা কি এই কারণেই যে যা চাই তাই পায় বলে? ভারতের অকুণ্ঠ সমর্থন বাংলাদেশের উপরে এবং বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন ভারতের উপরে। কারণ ভারত আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে যেভাবে সহায়তা করেছে এবং আমাদের স্বাধীনতার পিছনে তাদের যে অবদান, সেটা তো আমরা অস্বীকার করতে পারবো না। আমরা তো বেঈমান না, হ্যাঁ, আমাদের তো একটু হইলো সিম্পেথি থাকা উচিত। তারাও আমরা যেমন রক্ত দিয়েছি, তারাও রক্ত দিয়েছে। তো সেই জায়গার মধ্যে তো তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন দিন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন এবং আজকে পর্যন্ত যাচ্ছেন। উনি এক কথাই বলেছেন যে বঙ্গবন্ধু কন্যা কখনো কারো কাছে মাথা নত করে কিছু করে না এবং উনি মাথা নত করে কোনো কিছু করছেন না। যেটাই হবে আলোচনার ভিত্তিতে হবে। এখনও আমরা কিন্তু সম্পূর্ণরূপে অন্ধকারে যে
কি হতে যাচ্ছে, কি হবে সেটা যখন ডিক্লেয়ার হবে তখন আমরা দেখব কি হতে যাচ্ছে, বা যখন আলাপ আলোচনা হবে তখন আমরা দেখব কি হচ্ছে। এখানে দেশকে কখনো বিক্রি করেও দেওয়া হবে না, দেশের স্বাধীনতাও বিবর্জিত হবে না, কোনো কিছুই হবে। দুদু ভাই কি বলবেন, এটা কি শুধুমাত্র রাজনীতির একমাত্র মাঠে কথা ভারত ছাড়া, জি আমি সাথে নির্বাচনের কথা কেন বারবার বলছি, একমাত্র ভারত ছাড়া যারা গণতন্ত্রে বিশ্বাস করে, আমেরিকা, কানাডা, ইউরোপ, একটা দেশ এই নির্বাচনকে স্বচ্ছ গ্রহণযোগ্য হিসাবে তারা এখনো পর্যন্ত গ্রহণ করে নাই। তারা সরকারের সঙ্গে কাজ করতে চায়, কিন্তু নির্বাচন তারা অ্যাকসেপ্ট করে নাই, একমাত্র ভারত ছাড়া। আর উগান্ডা, কম্বোডিয়া, উত্তর কোরিয়া, যেখানে কোন নির্বাচন নেই, চীন, যেখানে কোন নির্বাচন নেই, সেই সব দেশগুলো এই নির্বাচন নিয়ে মহাতুষ্ট। আর বারবারিক মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মানুষ আব্রু হারাইছে, ভারতকে এইখানে কর্তৃত্ব দেওয়ার জন্য না। কৃতজ্ঞতা কখনো কৃতদাসের রূপান্তরিত করে না। না, কৃতজ্ঞতা অবশ্যই আমরা কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার 52 বছরের মধ্যে কেন আলোচনা করব? এটা তো আন্তর্জাতিক নদী, এটা ভারতের নদী না, তো ভারত আটকে রাখবে আর আমার সেটাকে মেনে নিতে হবে। আমি তো শুরুতে বলেছি, গঙ্গার পানি জিয়া রহমান জাতিসংঘের মধ্য দিয়ে নিয়ে আনছিলেন, এমনি এমনি দেয় নাই। মৌলানা ভাসানীর ফারাক্কা মিছিল লাগছিল। সেই জন্যে মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছে এই দেশে মানুষ, তারা এই দেশে মুক্তিযুদ্ধের সহায়তাকারী হয়ে এখানে আসতে চেয়েছে, কিন্তু এক মনে হচ্ছে যেন তারাই প্রধান শক্তি, তারাই আমাদের স্বাধীন করে দিয়ে গেছে। আরে ভাই, তার জন্য এতবার আমার উচ্চারণ করতে হবে, এটা কৃতদাস ছাড়া কোন শক্তি, কোন ব্যক্তি কেউ বলতে পারে না। এটা সারা বিশ্বে যারা সমস্ত দেশে দেশে যারা স্বাধীনতার জন্য যে লড়াই হয়েছে তারা সহায়তাকারী ছিল, তারা প্রধান শক্তি না। প্রধান শক্তি মুক্তিযোদ্ধারা। এখানকার যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা নেই, ভারত বিরোধিতা করে তারা আবার রাত্রে যায় ভারতের পক্ষে কথা বলে। এটা আমাকে মেনে না, ঠিক আছে। উনি বলেছেন, হ্যাঁ, একটু আমাকে বিরতির সময় নির্দেশ দেন। বিরতি নেই, পরিবেশটা একটু কুল হোক, তারপর বিরতির পর পরিবেশ খারাপ হয়। নেব ছোট্ট একটা বিরতি, আসছি একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। শুরুতে তৌহিদ হোসেনের কাছে ছোট্ট করে যাব, পরে আবারও আসবো। তৌহিদ হোসেন, বিরতির আগে আপনি নিশ্চয়ই আলোচনায় শুনছিলেন, সেখানে সবাই আমরা যেটা আলোচনার মধ্যে আনছিলাম যে স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের সাথে যে সম্পর্ক তৈরি হয়েছিল, যুদ্ধে ভারতের যে ভূমিকা, সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু এত বছর, 53 বছর পর যখন এসে যদি আমরা খেড়ো খাতা খুলি, হিসাবের খাতা খুলি, তাহলে কি আমরা এটা বলতে পারি যে ভারতের সাথে যে আমাদের সম্পর্ক যেটা আছে সেটাকে সমতার ভিত্তিতে আছে, নাকি এখানে এক ধরনের বৈষম্য আপনি লক্ষ্য করেন? এক। দ্বিতীয়ত আরেকটা জিনিস ছোট্ট করে যদি যোগ করে দেন, যে তিস্তা প্রকল্পে এখন 2 খেলোয়াড় সামনে দেখতে পাচ্ছি আমরা, চীন এবং ভারত। বিষয়টা কি আসলে তিস্তা প্রকল্প ঝুলে গেল? তিস্তার নদীর পানি, মোদি এবং মমতার যদি অভ্যন্তরীণ সমস্যাটা বাদও দিই, যদি এই 2 খেলোয়াড় এখন সরাসরি সামনে থেকে যায়, তাহলে কি প্রজেক্ট ঝুলে যাচ্ছে কিনা, বা এটা কি আসলে শুধু আলোচনার জন্য থেকে যাচ্ছে কিনা? ধন্যবাদ। আসলে প্রথমেই যেটা আপনি উল্লেখ করেছেন, যে বিষয়টা জানতে চেয়েছেন মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধের নিঃসন্দেহে ভারত আমাদেরকে সহায়তা করেছে। আর সম্পর্কের যে সমতা ভিত্তি, এটা নিয়ে একটা কথা কিন্তু সবসময় মনে রাখতে হবে আমাদের, সেটা হলো যে আন্তর্জাতিক সম্পর্কে ক্ষেত্রে পাওয়ার ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং সেখানে ভারতের পাওয়ার অনেক বেশি আমাদের তুলনায়। সেক্ষেত্রে ভারতের কিছু অ্যাডভান্টেজ আছেই। আমরা তাদের কাছ থেকে কতটুকু আমাদের স্বার্থ উদ্ধার করতে পারছি সেটাই হলো দেখার বিষয়, এবং কতটুকু আমরা সেটা তাদেরকে ইমপ্রেস করতে পারছি যে আমাদের স্বার্থে মাঝে তাদের স্বার্থ নিহিত আছে। সেটা হলো সুসম্পর্ক বজায় রাখা। এখন ভারতের সাথে যখন সম্পর্কে যাব আমরা, এমনকি যদি কোনো কোনো ক্ষেত্রে ভারত চাইলে আমাদেরকে আরও বিপদেও ফেলতে পারে, যেমন ফেলেছে তারা আমাদের তিস্তা নদী নিয়ে, সম্পূর্ণ পানি তারা উচ্চ করে নিচ্ছে, এটা কিন্তু সবসময় ভারতের স্বার্থের অনুকূল এমন কিন্তু নয়। কারণ একটা বৈরী মনোভাবাপন্ন বাংলাদেশের চেয়ে একটা বন্ধুত্বপূর্ণ বাংলাদেশ তাদের জন্য অনেক সুবিধাজনক আন্তর্জাতিক পরিসরে, এবং তাদের যে অ্যাম্বিশন বিশ্বের দরবারে একটা প্রধান শক্তি হিসাবে দাঁড়ানো, সেখানে তার কিন্তু তার আঞ্চলিক
পরিবেশে সে কতখানি গ্রহণযোগ্য সেটা কিন্তু গুরুত্ব আছে। কাজেই এটা হলো থিওরিটিক্যালি আমি আলোচনা করলাম। এটা যদি প্র্যাকটিক্যাল আমরা দেখি তাহলে অন্তত সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেকগুলি কনসার্ন যেগুলি আছে সেগুলি তারা যথেষ্ট গুরুত্ব দেয়নি বা সেগুলি সমাধান করতে যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করেনি, যদিও আমরা তাদের সব কনসার্ন মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয় আমি এক্ষেত্রে আমি এটুকুই বলবো। তিস্তার ব্যাপারে আমি খুব সংক্ষেপে শুধু এটুকু বলতে চাই, সেটা হলো যে তিস্তা সম্ভবত ঝুলে যাচ্ছে বিষয়টা। আমরা তো গত 10 বছর আগে প্রায় চুক্তি একটা কাছাকাছি চলে গেছিলাম শেয়ারিংয়ের জন্য সাময়িক, সেটা হয়নি এবং আজকে পর্যন্ত হওয়ার কোনো লক্ষণ নেই। এবং এই পুরো সময় কিন্তু আমরা সম্পূর্ণ পানি বঞ্চিত থেকেছি। শুকনো সময়ে সম্পূর্ণ পানি ভারত ব্যবহার করেছে, আমাদেরকে কোনো পানি দেয়নি। তো এই সিচুয়েশন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যে মানে আংশিক মুক্তি পাওয়ার জন্য আমরা যে প্রকল্প নিচ্ছিলাম, সেখানেও যেহেতু ভারত এবং চীন দুটো ইনভলভ হয়ে গেছে এবং আমার মনে হচ্ছে ভারত অ্যাডভান্টেজাস পজিশনে আছে, কাজেই এটা ঝুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি অবশ্যই চাই না যে এটা ঝুলে যাক। আমি খুবই খুশি হব যদি খুব তাড়াতাড়ি এটার সমাধান হয় এবং আমরা কিছু পানি ব্যবহার করতে পারি। তাহলে কিন্তু আমার আশঙ্কা যে বিষয়টা ঝুলে যাবে। তৌহিদ হোসেন আশঙ্কা করছেন যে যেহেতু খেলোয়াড় চলে এসছে সেক্ষেত্রে এটা ঝুলে যাওয়ার, সেক্ষেত্রে যে এতদিন ধরে রাজনীতির মাঠে যে বয়ান যে তিস্তার পানি নিয়ে আসা হবে, রাজনৈতিক বয়ানই থেকে গেল না। তিস্তার পানি নেওয়া হবে, তিস্তার পানির সমাধান করা হবে, এগুলোই বলা হয়েছে। তো সেটা তো তিস্তার পানি সমাধান করার জন্য কিভাবে সরকার চেষ্টা করছে, অবশ্যই হবে। আপনারা দেখতে পারবেন অদূর ভবিষ্যতেই যে এগুলো নিয়ে অলরেডি কমিটি করা হয়েছে। এই কমিটি, টেকনিক্যাল কমিটি আলাপ আলোচনা করুক, তারপরে আমরা দেখি কি হয়। আমরা হতাশ হওয়ার তো কোনো কারণ নাই। ভারতের যেমন এখনকার দিনে মাননীয় প্রধানমন্ত্রীর যে অবস্থান, তাতে ইন্ডিয়ার যেমন আমাদেরকে দরকার আছে বৈশ্বিক পরিস্থিতির জন্য, আবার ইন্ডিয়াকে আমাদের দরকার আছে। হ্যাঁ, বড় রাষ্ট্র অবশ্যই একটু, যেটা তৌহিদ সাহেব বলেছেন, তারা একটু অ্যাডভান্টেজ অবস্থার মধ্যে থাকবে। তার মানে এই নয় যে আমরা একদম মাথা বিক্রি করে দিচ্ছি তাদের কাছে। হ্যাঁ, আমি আশা করি যে এগুলো অবশ্যই সমাধান হয়ে যাবে। দুদুভাই একটু আগে বলছিল যে শুধু ইন্ডিয়া ছাড়া এবং কিছু কমিউনিস্ট কান্ট্রি ছাড়া এই ইলেকশনকে কেউ বলে নাই যে ইলেকশন হয়েছে, অথচ আমেরিকার প্রেসিডেন্টও তো মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছেন। হ্যাঁ, তো যেই ডোনাল্ড লু এবং যাদের আশায় ওনারা অনেক দিন ঘোরাঘুরি করেছেন, তাদের আশায় তো কিছুই হয়নি। পরবর্তীতে তারা নিজেরাই এসে বলেছেন যে আমরা এই সরকারের সাথে একসাথে কাজ করতে চাই, যেটা দুদুভাই বলেছেন। তবে এই ইলেকশন নিয়ে আমি মনে করি যে আর বেশি বিএনপির কথা বলা উচিত না, এই জন্য যে যেহেতু তারা এই পরপর প্রায় 4টা নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই, এবং অংশগ্রহণ না করার ফলে তারা যদি ইলেকশন না করে, তাহলে তো সেই ইলেকশন নিয়ে তো আমার কথা বলার কোনো অধিকার থাকে না। আর ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্ক এখন, আমি মনে করি এটা দিন দিন সামনের দিকে এগিয়ে যাবে। এখানে আমাদের মাথা বিক্রি করার মতো বা দেশ বিক্রি করার মতো কোনো অবস্থা নেই। জি, শামসুজ্জামান দুদু, সেক্ষেত্রে যেগুলো বিষয় প্রসঙ্গগুলো এসছে, আমরা মোটা দাগে তো 3টি বিষয় নিয়ে আলোচনা করলাম, কিন্তু আরও 10টি বিষয় ছিল। কিন্তু আপনাদের দেখছিলাম দলের মুখপাত্র বা মহাসচিব, তিনি বলছিলেন সামনে কর্মসূচি দেবেন। বিএনপি কি মানে সতর্ক অবস্থায় আছে, নাকি আসলে বিএনপি ভারতের সাথে যে বাংলাদেশে যে ভারত বিরোধিতা রাজনীতি চলে সেটাকেই আসলে আবার উপজীব্য করছে? সরকারের উপস্থিতি মানে হচ্ছে মুক্তিযুদ্ধকে পদানত করা, ভুলুণ্ঠিত করা, স্বাধীনতাকে বিপন্ন করা। এই যেমন পানির প্রশ্নেই আমরা এতটাই কোণঠাসা অনিশ্চিত অবস্থায় আছি, যা সমসাময়িক সময়ে একটা স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। আমরা আমাদের অধিকার পানি প্রাপ্তির, সেটি ব্যাপারে সরকার খালি আশ্বাস দিয়ে বেড়াচ্ছে তার 3 টার্মের মধ্যে। 75 থেকে 96 পর্যন্ত কিন্তু এই সমস্ত সরকারই কিন্তু ক্ষমতায় ছিল, তখন তারা তাইলে কি করেছে? পানি তো জিয়া রহমান আনছে, গঙ্গার পানি। শেখ মুজিবুর রহমান সাহেব এটা ছেড়ে দিয়েছিলেন, মানে বঙ্গবন্ধুর সময় চুক্তি হয়েছে, পরীক্ষামূলকভাবে উদ্বোধন, বঙ্গবন্ধুর সময় চুক্তি 10 দিনের জন্য। তারপরে কিন্তু তখন কোন পরীক্ষামূলকভাবে এটা চালু করতেছিলেন 10 দিনে, তারপরে উনি মারা যান। তারপরে চুক্তি হয় শহীদ জিয়া রহমানের সময়, তার আগে হয়নি।
চুক্তি আগেই হয়েছে এবং আরে আপনি বাধা দেন ফারাক্কা কেন? চুক্তি আগেই হয়েছে। ফারাক্কা চুক্তি শহীদ জিয়া রহমান জাতিসংঘের মধ্য দিয়ে ৪৫,০০০ কিউসেক পানির নিশ্চয়তা গ্যারান্টি ক্লোজের মধ্য দিয়ে হয়েছে। এখন যে অবস্থাটা এখন আছে, এই যে আমাদের গত ৩-৪ মাস ধরে পরিবেশের যে ভারসাম্যহীনতা, মানে গরমের যে ভয়ঙ্কর পোস্ট, এই সব কিছু ডুবে গেছে আপনার ওই আমাদের উত্তর অঞ্চলে, কিচ্ছু নাই তো এখন। এই তিস্তার পানি এখন ছেড়ে দিছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে স্বাধীন দেশে আমরা ওইটা আগে তৈরি সাহেব যেটা বলছে, বড় দেশের পাশের দেশে থাকা, যেটা আবার সিদ্দিক সাহেবও একটু পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন। তো এই অসম্মত ভিত্তিক বন্ধুত্ব তার মাসুল আমরা দিচ্ছি না। এটা যদি আমি স্বীকারই না করি তাহলে আপনারা আমেরিকার পিছনে কেন ঘুরছেন ইলেকশনের আগে? আপনি ছোট বড়, আমি সেটার মাসুল দেওয়ার কথা বলছি, উনি সেই মাসুল দেন নাই। আমাদের যা দেওয়ার সব দিয়েছে, প্রধানমন্ত্রী নিজেও বলছেন এমন কিছু দিছি ভারত ভুলতে পারবো, সেটা উনি উল্লেখ করেনি কি কি দিছেন। আমরা জানি সব কিছুই দিয়ে কিছু দেখা যায়, আমরা তো কিছু দেখি না যে বাকিটা ছিল করিডোরের, সেটাও এবার চুক্তি করে আসছেন, কিন্তু পানি চুক্তি করে আসেন নাই। পানি চুক্তি, এই ফ্যাসিবাদী ব্যবস্থা যদি আপনি রোধ করতে না পারেন তাহলে পরে ক্রমান্বয়ে সব কিছু আপনি হারাবেন, আপনি দাসে রূপান্তরিত হবেন। আমি যেটা বারবার বলছি আপনার, এখন যে জায়গায় আমরা এসে দাঁড়াইছি এটা অসমত ভিত্তিক একটি বন্ধুত্ব, যে বন্ধুত্বে মানে বড়ের কাছে ছোটের যে ঘটনা সেটাই আমরা। কিন্তু সিদ্দিক ভাই, এটা কি একটু লক্ষ্য করছেন না, ধরেন এই পানির হিস্সা তো আগে, মানে অভিন্ন যে পানি, যে অভিন্ন নদী আমরা শেয়ার করি, পানির হিস্সা তো আগে, প্রকল্প তো পরে। এটা কি আসলে মানে গাড়ির আগে, মানে ঘোড়ার আগে গাড়ি হয়ে যাচ্ছে কিনা? আপনি তো পানি তো আগে নিয়ে আসতে পারলেন না, তার আগে আপনি প্রকল্পের কথা। পানির হিস্সা তো এখন ব্যাপারটা হইল আপনার বাড়িতে খাবার আছে, এখন আপনার খাওয়ার পরে না আপনি আরেকজনকে দিবেন, আপনি না খেয়ে তো আর দিবেন না, তো সেরকমই একটা ব্যাপার। এবং এটা দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা হচ্ছে এবং আমরা সব সময় এর আগেও আমরা আগের সরকারের সময় আমরা আলোচনা হয়েছে, ইভেন ইলিশ মাছও পাঠানো হয়েছিল 2001 পর্যন্ত। না 2001 থেকে 6 পর্যন্ত, দুবাই যে বললো যে আগের 2001 থেকে 2006 তো বিএনপি সরকার ছিল, তাহলে তখন তারা পার্বত্য চট্টগ্রাম ঠিক করতে পারছে নাকি তারা বা ছিটমহল করতে পারছে না কোনোটা করতে পারছে? তাহলে তো বিএনপি তো কোনোদিন কিছু করতে পারে নাই। যেটুকুই করেছে, যেমন আমরা সমুদ্র যে প্রবলেম ছিল সেই সমুদ্রের প্রবলেমটা আমরা সলভ করেছি, তো এটাকে কারা করেছে? আওয়ামী লীগ সরকারই করেছে, সবকিছু তো আওয়ামী লীগ সরকারই করেছে। সবকিছু দিয়ে দিয়েছে। বা সমুদ্রের কথা যদি আপনি বলেন যে হয় নাই, তাইলে হইলো ইলেকশনের, যেমন ইলেকশন হয় নাই আপনারা বলেন, প্রথমে গান গাওয়া শুরু করেন যে 7 জানুয়ারির ইলেকশন কিছু হয় নাই, ঠিক সেই রকম সব কথা বলা যায়। আমি এখানে প্রতিটা জিনিস নেগেটিভ বলে যাব, তাতে কি হবে? তাতে তো কিছু যাবে না। আলাপ আলোচনার ভিত্তিতে যেসব জিনিস হওয়া দরকার সেই জিনিসগুলোই বর্তমান আওয়ামী লীগ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কাজগুলোই করছে। আর এই কথাগুলো আপনি বলতে পারবেন না, যখনই বলতে যাবেন না আইনের আওতায় আসবে। এরকম এমন একটা ভয়ঙ্কর অবস্থা যাচ্ছে, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে পারে আপনার গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা ছাড়া আর কোনো তৌহিদ হোসেনের কাছে ছোট্ট করে যাব। তৌহিদ হোসেন, পলিটিক্যাল বিষয় নিয়ে আপনার কাছে আলোচনা জানতে চাইবো না, বরং এই যে ছোট্ট করে জানতে চাইবো যে ট্রানজিটের বা মানে রেল ট্রানজিটের যে বিষয়টা আসছে, সেখানে যদি ছোট্ট করে যদি একটু বলেন না, আমাকে মনে হচ্ছে, আমাদের প্রোডাকশন টিম থেকে আমাকে বারবার বলা হচ্ছে যে একেবারে সময় শেষ হয়ে গেছে, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। আমি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি মোহাম্মদ তৌহিদ হোসেন, আমি আসার সময় দিতে পারছি না, আমাকে অনুষ্ঠান শেষ করতেই হচ্ছে। এই ছিল আজকে 24 ঘন্টায়। সিদ্দিকুর রহমান, শামসুজ্জামান দুদু এবং তৌহিদ হোসেন, অসংখ্য ধন্যবাদ।